হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভুপাদ ঠিক করেছিলেন যে মিস্টার গার্ডিনারকে তিনি তার সদ্যজাত কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রথম অফিসিয়াল ট্রাস্টি করবেন। তাঁদের আলোচনার সময় প্রভুপাদ মিস্টার গার্ডিনারকে তাঁর শ্রীমদ্ ভাগবতের 3 খণ্ডের একটা সেট উপহার দেন এবং নিজের হাতে লিখে বইগুলি তাঁকে উৎসর্গ করেন এবং নিচে স্বাক্ষর করেন এসি ভক্তিবেদান্ত স্বামী। স্বয়ং গ্রন্থকারের কাছ থেকে সেই বইগুলি পেয়ে মিস্টার গার্ডিনার খুব খুশি হন এবং সম্মানিত বোধ করেন। কৃষ্ণ ভাবনামৃতের সেই নবীন সংঘটির ট্রাস্টি হতে এবং সেই সংঘটিকে প্রতি মাসে $20 চাঁদা দিতে তিনি সম্মত হন। অ্যাপার্টমেন্টটা রং করতে মিস্টার গার্ডিনার 1 সপ্তাহ সময় নিলেন। ইতিমধ্যে মাইক ইলেকট্রিসিটি এবং জল সরবরাহের বন্দোবস্ত করে এবং একটা টেলিফোন বসিয়ে সে এবং কার্ল উভয় মিলে তাদের বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে প্রথম মাসের ভাড়াটা জোগাড় করে। যখন সব কিছু প্রস্তুত হলো, মাইক তখন কার্লের বাড়িতে প্রভুপাদকে ফোন করে জানালো। এতদিনে স্বামীজিকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার সময় এলো। যে কয়েকজন বন্ধু আশেপাশে ছিল তারা স্বামীজির সঙ্গে বাওয়ারির সেই ছাদের ঘরটায় গেল। তারা হয়তো তার অনুগত শিষ্য হতে প্রস্তুত ছিল না, কিন্তু প্রথম মাসের ভাড়া বাবদ কিছু আর্থিক সাহায্য করা এবং তার নতুন আস্তানাটা সাজিয়ে গুছিয়ে ঠিক করার জন্য স্বেচ্ছাকৃতভাবে কয়েক ঘন্টার কাজ করতে তারা উৎসাহের সঙ্গে এগিয়ে এলো। সেই ছাদের ঘরে স্বামীজির সমস্ত জিনিসপত্রগুলি তারা জড়ো করল। তারপর তারা সেই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে পায়ে হেঁটে বাওয়ারি থেকে যাত্রা করল। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন দল বেঁধে আফ্রিকার জঙ্গলে শিকার করতে যাচ্ছে। এইভাবে প্রভুপাদের সমস্ত জিনিসপত্র বহন করে জনা 6 যুবকের একটা দল রাস্তা দিয়ে এগিয়ে চলল। মাইক ভারী টেপ রেকর্ডারটা বহন করছিল, এমনকি স্বামীজি নিজেও 2 হাতে 2টো স্যুটকেস নিয়ে যাচ্ছিলেন। তারা এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু শেষ করল যে অনেকখানি পথ এগিয়ে যাওয়ার
পর মাইকের হাত যখন ব্যথা করতে শুরু করলো, তখন তার খেয়াল হলো একটা গাড়ি নিলাম না কেন। সেটা ছিল জুন মাসের শেষ। বাওয়ারি জঙ্গলে গ্রীষ্মের সূর্য তখন প্রচণ্ড তাপ বর্ষণ করছে। কিছুটা পথ হাঁটার পর দাঁড়াতে দাঁড়াতে সেই অদ্ভুত দলটি ধীরে ধীরে অগ্রসর হতে লাগল। প্রভুপাদ অতি কষ্টে তাঁর সুটকেসগুলি সামলাতে লাগলেন। গ্র্যান্ড ব্রুম এবং স্প্রিং স্ট্রিটের রেস্টুরেন্ট, সাপ্লাইয়ের দোকান আর বাতির দোকানগুলি অতিক্রম করতে করতে মনে হচ্ছিল সে পথ যেন আর শেষ হবে না। মাঝে মাঝে একটু থেমে সুটকেসগুলি নামিয়ে রেখে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। অবশেষে তিনি বাওয়ারি থেকে সত্যি বিদায় নিলেন। 72nd স্ট্রিটের তাঁর সেই ইলেকট্রিশিয়ান বন্ধুটি হয়তো সে কথা শুনে আশ্বস্ত হতো, যদিও সে হয়তো 2nd অ্যাভিনিউতে তাঁর থাকাটাও ঠিক অনুমোদন করত না। অন্ততপক্ষে অত্যন্ত জঘন্য এলাকায় বসবাসের সমাপ্তি হলো। স্যালভেশন আর্মির আশ্রমগৃহের বাইরে দাঁড়িয়ে থাকা গৃহহীন মানুষগুলিকে অতিক্রম করে উন্মুক্ত দ্বার, মদের দোকানগুলি পেরিয়ে রাস্তার মোড়ের ট্রাফিক আলোর ইশারায় সম্পূর্ণ অপরিচিত লোকেদের পাশে দাঁড়াতে দাঁড়াতে এবং যে সমস্ত বন্ধুরা তাঁর সঙ্গে সংগ্রাম করছিল তাদের এগিয়ে যাওয়া দেখতে দেখতে তিনি এগিয়ে চললেন। বাওয়ারির শিল্পী এবং সঙ্গীতজ্ঞরা তাকে অত্যন্ত উন্নত স্তরের ব্যক্তি বলে মনে করত। তারা উপলব্ধি করতে পারত যে তিনি দিব্য চেতনার দ্বারা পরিচালিত হচ্ছেন। সেজন্য তাঁর নিজস্ব একটা জায়গা গড়ে তোলার কাজে তাকে সাহায্য করতে তারা খুবই আগ্রহী ছিল, যাতে তিনি তার মূল্যবান পারমার্থিক তত্ত্বজ্ঞান সকলের কাছে প্রচার করতে পারেন। তিনি তাদেরই সাহায্যের উপর নির্ভর করতেন, কিন্তু তারা জানত যে তিনি ছিলেন অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি নিজেই নিজের রক্ষক ছিলেন, অথবা তিনি নিজেই যা বলতেন ভগবানই তাকে রক্ষা করতেন। স্বামীজি এবং তাঁর নবীন বন্ধুরা বাওয়ারিতে এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে এসে পৌঁছলেন। সেখান থেকে ডান দিকে ফিরে তাঁরা পূর্ব দিকে অগ্রসর হলেন। অপলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে চলতে চলতে মাত্র 1 ব্লক দূরে 2nd অ্যাভিনিউর দক্ষিণ প্রান্তটি তার চোখে পড়ল। 2nd অ্যাভিনিউতে পৌঁছে তাকে বাঁদিকে মোড় ফিরতে হবে। উত্তর দিকে 1st স্ট্রিট বরাবর আর একটা ব্লক হেঁটে গেলে তিনি তার নতুন আস্তানায় পৌঁছাবেন। IND পাতাল রেলপথের প্রবেশ
পথটি অতিক্রম করার পর সেই দোকান ঘরটি তিনি দেখতে পেলেন। ম্যাচলেস গিফটস সাইনটি। সুটকেসের হাতলটা মুঠো করে ধরে তিনি এগিয়ে গেলেন। সেকেন্ড অ্যাভিনিউ এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে দ্রুত গতিতে ধাবমান যানবাহনে থামার এক ফাঁকে ক্ষিপ্র পদে তিনি রাস্তা পার হলেন। দেখতে পেলেন সবুজ গাছের সারি উঠোনের দেওয়ালের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন তার নতুন আবাসের সামনের এবং পিছনের বাড়িগুলির মধ্যবর্তী জায়গায় অত্যধিক বেড়ে ওঠা কতকগুলি আগাছা জন্মেছে। হরে কৃষ্ণ।